আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান সংঘাতময় পরিস্থিতির সমাধান চায় বাংলাদেশ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে রাখাইনে মানবিক সহায়তার করিডোর দিতে একমত ঢাকা। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে তা প্রকাশ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। অমীমাংসিত বিষয়ে জনমত নেয়ার পরামর্শ জনসংহতি আন্দোলনের। আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ দেখতে চায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা আইডিইএ। দেশের ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর দাবি জামায়াতের। শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৮ সদস্যের কমিটি গঠন। এবং ২ উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু করেছে দুদক। অবিলম্বে গ্রেফতারের দাবি যুব অধিকার পরিষদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সমাধান চায় ঢাকা। একই সাথে এই দুই দেশ সংঘাতে জড়ালে বাংলাদেশে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, অনানুষ্ঠানিকভাবে আরাকান আর্মির সাথে বাংলাদেশ যোগাযোগ রাখছে। একই সাথে রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে ঢাকা। ফজল আবির রিপোর্ট। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ শহর সহ অধিকাংশ এলাকা দখল করে রেখেছে আরাকান আর্মি। বিষয়টি এই অঞ্চলের রাজনীতির জন্য নতুন এক পরিস্থিতির জন্ম দিয়েছে, বিশেষ করে বাংলাদেশের জন্য। সম্প্রতি এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, যেহেতু আরাকান আর্মি মিয়ানমার সরকারের চোখে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, তাই তাদের সাথে যোগাযোগ রক্ষা করার ব্যাপারে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের জন্য অস্বস্তির। তবে রোববার উপদেষ্টা জানান, আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ রাখছে ঢাকা। একই সাথে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনের সাথে একটি মানবিক করিডোরের বিষয়েও নীতিগতভাবে একমত ঢাকা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। কিন্তু এটা কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সে শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে, কাজে আমাদের নিজেদের সাথে কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন সেক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চিত করবো। উপদেষ্টা জানান, ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা। বাংলাদেশ আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান চায় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে এই সংকটে বাণিজ্যিক কোনো প্রভাব পড়লে তা মোকাবেলায় নিজেদের মতো করেই সমাধান বের করবে। ভারত আমাদেরকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছিল গত বছর দেড়েক যাবৎ, সেটা তারা উইথড্র করেছে। আমাদেরকে আমাদের মোডাস ভিভেন্ডি বের করে নিতে হবে যে এই পরিস্থিতিতে আমরা কীভাবে করতে পারি। আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে। আমাদেরকে এভাবেই নিজেদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে এটা এভাবেই করবে। তাদের সংঘাতের কারণে আমাদের যে এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা এবং অপহরণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, কূটনৈতিক চ্যানেলে এ ধরনের কোনো তথ্য জানা নেই সরকারের। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ঢাকা কার্যকর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে তা জাতির সামনে উপস্থাপন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এমন দাবি জানিয়ে বলেন, নির্বাচনে জাতির মধ্যে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকে দূর করতে হবে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার প্রয়োজন, তবে এর দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে সমমনা দল ও জোট নেতাদের সাথে বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। এরই ধারাবাহিকতায় আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বিএনপির লিয়াজু কমিটির এই বৈঠক।
পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ জাতীয় নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চায়। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। জাতিকে জানান কোথাও ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এ সময় বিজেপি চেয়ারম্যান আন্দালি পার্থ বলেন, সংস্কারের নামে দীর্ঘদিন দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত রাখা যাবে না। সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে, যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। এদিকে দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর হিসেবে অভিযুক্ত করে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলনে দেশের উচ্চ ও অধস্তন আদালত থেকে ফ্যাসিবাদের দোষর বিচারকদের অপসারণের দাবি জানান ফোরামের সভাপতি জয়নুল আবদিন। বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। দাবি আদায়ে 29 এপ্রিল সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালতে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অংশীজনদের ঐক্যমত্যের বিষয়গুলো নিয়ে জুলাই সনদ হওয়া উচিত বলে মনে করে গণসংহতি আন্দোলন। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে দলের অবস্থানের কথা জানিয়ে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমত রয়েছে তা নিয়ে জনগণের কাছে যাওয়ার প্রস্তাব দেন। জাতীয় সংসদের এলডি হলে বৈঠক সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। পরে কমিশনের সাথে বৈঠকে অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসসি। রিপোর্ট করছেন মাছারুল হক মুহাজির। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে যোগ দেয় গণসংহতি আন্দোলন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া দেয়ায় ধন্যবাদ জানান। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। এটা শুধুমাত্র আমাদের অঙ্গীকার নয়, এটি আমাদের দায়। এ সময় গণসংহতি আন্দোলনের নেতারা জানান, সংস্কার কমিশনগুলোর 166 সুপারিশের মধ্যে 138টিতে একমত তাদের দল। রাজনৈতিক দলগুলো যতটুকু ঐকমত্য হচ্ছে তার ভিত্তিতেই রাষ্ট্রের নতুন বন্দোবস্তের সূচনার আহ্বান জানান দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে, প্রশাসনিক অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত, নির্বাচনী যে সমস্ত বিধিবিধান সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত, দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। পরে বৈঠকে অংশ নিতে ঐকমত্য কমিশনে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার জন্য যে জাতীয় সনদ তৈরি করা দরকার, সেই সনদটি আমরা বলছি মিনিমাম কমন ঐকমত্য যেখানে তৈরি হবে তার মধ্য দিয়ে সেটি করা দরকার। দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন সহ 7 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। মাছহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। সকালে IDEA এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর
লিনা রুখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন। তিনি জানান, সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার বিষয়ে অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন আয়োজন করা, এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা রুখিলা তমাং। Public expectation now is that these new elections will be free, fair, credible, but also representative, inclusive, and will then pave the way for the really transformative reforms. And basically resetting, as the saying goes here, resetting Bangladesh's democracy. আগামীতে দেশের ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চেয়েছে জামায়াত ইসলামী। সিসি ক্যামেরার জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তাও চেয়েছে দলটি। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের হাই কমিশনার মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব দাবি জানানো হয়। এতে জামায়াতের পক্ষে নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে বৈঠকের বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, গণতন্ত্র, সংখ্যালঘু ও নারী বিষয়ে জামায়াতের অবস্থান ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন তারা। নারী সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে দলের আপত্তির জায়গাটি পরিষ্কার করেন জামায়াতের এই নেতা। প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সমর্থন, আমরা বলছি এক্ষেত্রে আমরা খুবই উদার। আমাদের মহিলা পার্লামেন্ট মেম্বার ছিল, এখন আমাদের দলের 43% মহিলা সদস্য আছে। আমরা বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে লাইন দিয়েছেন টাইম লাইন নির্বাচনের ব্যাপারে, আমরা সেটাকে সমর্থন করি। এসি বন্ধ করে সচিবালয়ে সংবাদ সম্মেলন করলেন বিদ্যুৎ উপদেষ্টা ফজলুল কবির খান। জানান, এত বিদ্যুৎ দেওয়ার সামর্থ্য নেই সরকারের। এবার দেশে বড় ধরনের লোডশেডিং হবে না এবং সহনীয় মাত্রায় সমান লোডশেডিং থাকবে গ্রাম ও শহরে। এদিকে বরিশাল ও খুলনা অঞ্চলে ব্ল্যাকআউটের কারণ বের করতে 8 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। প্রতিবেদন দিতে হবে 1 সপ্তাহের মধ্যে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বৈশাখের ভ্যাপসা গরমে এসির সাথে ফ্যান ছেড়েও মিলছে না স্বস্তি। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি এখন বিলাসিতা নয়, প্রয়োজন। কিন্তু এ বাস্তবতা মানতে নারাজ বিদ্যুৎ উপদেষ্টা। দাবি করেন তিনি এসি ব্যবহার করেন না, তাই সংবাদ সম্মেলন করলেন এসি বন্ধ রেখে। আমি কিন্তু এসি ব্যবহার করি না, বুঝছেন। আমাদের তো আসলে সেই সামর্থ্য নাই। এই সত্য কথাটা তো আপনাকে কেউ বলে না। যে হারে আমরা এয়ার কন্ডিশনার দিছি, সেই হারে তো আমাদের বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা নাই। আমাদের যদি ইভেন এর সক্ষমতা থাকে, উৎপাদনের সক্ষমতা থাকে, আমাদের আর্থিক সক্ষমতা তো নাই। জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা দাবি করেন দেশের কোথাও বড় ধরনের লোডশেডিং হচ্ছে না। প্রায় 18,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 16,500 মেগাওয়াট বিদ্যুৎ। আমরা এই লোডশেডিংটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে, এবং এটা আমি আজকে থেকে পার্সোনালি মনিটর করব। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দমে চালাচ্ছি না। কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে, তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো। শনিবার বিকেলে বরিশাল ও খুলনা অঞ্চলের ব্ল্যাকআউটের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। জানান, 2টি গ্রিডে সঞ্চালন লাইন জোড়া লেগে 21 জেলায় বিদ্যুৎ বিভ্রাট হয়। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা তা বের করতে বুয়েটের অধ্যাপক আব্দুল হাসিবকে প্রধান করে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা রিপোর্ট দেবেন 7 দিনের মধ্যে। আমিনবাজার গোপালগঞ্জ ডবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটা তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করবে। উপদেষ্টা জানান, মেট্রো রেলের বিদ্যুৎ বিভ্রাটের কারণ বের করতে গঠন করা হয়েছে আরও একটি তদন্ত কমিটি। গ্যাস সংকট দূর করতে আরও এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি এলএনজি আনবো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। টাকাটা দিচ্ছে ওদের বিল।
স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এই কথা বলেন। এর আগে 15 দিনের মধ্যে তাদের দুর্নীতির তদন্ত ও গ্রেফতারের জন্য দুদকের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। দুদকের প্রধান কার্যালয়ের সামনে মার্চ টু দুদক কর্মসূচি থেকে তারা এই দাবি জানান। সমাবেশ শেষে যুব অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে একটি স্মারকলিপি দেন। দুজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সেই বিষয়ে কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। ইতালির রোমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকেন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন দুজন, বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। এছাড়া আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের ডি কাস্টারি কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাডের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। এ সময় প্রধান উপদেষ্টা প্রয়াত পোপ ফ্রান্সিসের দারিদ্র্য ও যুদ্ধমুক্ত দর্শনের কথা স্মরণ করেন। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে ডক্টর ইউনুসের ভূমিকার প্রশংসা করেন কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব। এদিকে ঢাকার উদ্দেশ্যে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল সকালে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। শেষ হল বিশ্বব্যাংক এবং আইএমএফ এর এবারের বসন্তকালীন বৈঠক। আগামী জুনে আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসাথে পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ। ঋণ পাওয়ার শর্ত নিয়ে আবারও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন নিয়াজামন সজীব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 21 এপ্রিল শুরু হওয়া 6 দিন ব্যাপী বিশ্বব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠক স্থানীয় সময় 26 এপ্রিল শেষ হয়। মূল বৈঠকের পাশাপাশি আইএমএফ এর কর্মকর্তাদের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের আলাদা বৈঠক হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ এখন পর্যন্ত 3টি কিস্তিতে $231 কোটি পেয়েছে। বাকি 2টি কিস্তিতে আরো $239 কোটি পেতে দ্বিতীয় দফা বৈঠক হয়েছে। এবছরের জুন মাসে এই অর্থ পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। দুদফা বৈঠকে বাংলাদেশ ও আইএমএফ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। The World Bank is supporting the government of Bangladesh to address these challenges. এছাড়া দুটি প্রকল্পে বাংলাদেশকে $85 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় 10,370 কোটি টাকা। নতুন কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য বৃদ্ধি এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে এ ঋণ দেয়া হচ্ছে। দেশের দুর্বল ব্যাংক একীভূত করতে বিশ্ব ব্যাংক ও আইএমএফ টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি অর্থায়ন করতে সম্মত হয়েছে। বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের চলমান সংস্কারকে স্বাগত জানিয়ে উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে বেশ কিছু পরামর্শও দিয়েছে বিশ্ব ব্যাংক। These trade conflicts have been like a forgotten pot boiling on a stove. যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক আইএমএফ এর এবারের বসন্তকালীন বৈঠকে অংশ নেয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর সহ 12 সদস্যের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক নীতির পরে আসলে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি কি হবে তা নিয়ে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ হবে। এবারের সম্মেলন, বিশেষ করে এবারের বসন্তকালীন সবার মধ্য দিয়ে সবাইকে আশ্বস্ত করা হয়েছে কিভাবে সবাই মিলে সম্মিলিতভাবে একটি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালীভাবে গড়ে তোলা যায়। সেজন্য বিশ্ব ব্যাংক এবং আইএমএফ উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর পাশেও থাকবে, সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবারের বসন্তকালীন সভায়। নিয়াজামন সজীব, এটিএন বাংলা, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় তৃতীয় দিনের মতো দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর গোলাগুলি হয়েছে। এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এদিকে পাকিস্তানকে না জানিয়ে হঠাৎ সিন্ধুর ঝিলম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে আজাদ কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে।
অন্যদিকে কাশ্মীরের পেহেলগামে মোদী সরকার জঙ্গলি হামলার নাটক সাজিয়ে সেখানে মুসলমানদের উপর দমন নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ভিসা বাতিল করায় পাকিস্তান ও ভারত ছেড়ে চলে যাচ্ছে উভয় দেশের নাগরিকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে চিরশত্রু ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা। নৌ, স্থল ও আকাশপথে লড়াইয়ের প্রস্তুতির পাশাপাশি সীমান্তে যুদ্ধের অনুশীলন করছেন দুদেশের প্রতিরক্ষা বাহিনী। এতে ভারত ও পাকিস্তানের সীমান্ত জুড়ে তুমুল উত্তেজনা, আতঙ্ক। কাশ্মীর উপত্যকা জুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গি সন্দেহে গুড়িয়ে দেয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি। ভারতীয় সেনাবাহিনী গভীর রাতে আমাদের বাড়িতে বোমা হামলা চালায়। তারা আমাদের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। কাশ্মীরে হামলার দায় অস্বীকার করে টিআরএফ বলছে মিথ্যাচার করছে ভারত। জঙ্গি হামলার নাটক সাজিয়ে মোদী সরকার কাশ্মীরে দমন পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পেহেলগামের ঘটনা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, তবে এর নেপথ্যে মোদী সরকারেরই ষড়যন্ত্র রয়েছে। অভিযানের নামে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে মোদী। পেহেলগামের ঘটনার কোনো তদন্ত না করে পাকিস্তানকে দোষারোপে তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। ভারত কোনো তদন্ত ছাড়াই মিথ্যে অভিযোগ করে কাশ্মীরের জনগণের উপর অত্যাচার চালাচ্ছে। তাদের দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে। পাকিস্তান যে কোনো ঘটনার তদন্ত চায়। এদিকে ভিসা বাতিল করায় ভারত ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানিরা। সীমান্তে দুদেশের নাগরিকদের দীর্ঘ লাইন। পাসপোর্ট পরীক্ষা করে উভয় দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। এক দিন তো দিল্লি तक तो एक दिन लग जाता है आने का। 23 तारीख को उधर पहुंचा था। कार्यों से मिले, उन्होंने बोला इंडियन पासपोर्ट नहीं हो रहा है, सिर्फ ग्रीन पासपोर्ट क्रॉसिंग हो रही है। बट ये हो रहा है कि मेरे बच्चे पाकिस्तानी हैं और मैं इंडियन हूँ, तो मुझे तो जाना जरूरी है बच्चों के साथ। तो मुझे आज ही के दिन में ही आई थी, एक हफ्ते में मुझे जाना पड़ रहा है। 6 दिन रही हूँ मैं इस हादसे की वजह से। बस बहुत जल्दी भागे हम लोग। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। নদীতে পানি না দিলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের বন্যা বইবে। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টোর এমন হুমকির পর সিন্ধুর উপনদী ঝিলামে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে দিল্লি। এতে করে সেখানে বন্যার সৃষ্টি হয়েছে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের নতুন করে বিরোধ ভাবিয়ে তুলেছে প্রতিবেশী দেশগুলোকেও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বাংলাদেশ বিমান বাহিনীর সকল প্রধান ঘাঁটি, বিভিন্ন স্টেশন ও ইউনিটে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025। মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন রণকৌশল অনুসরণ করে যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, শত্রু বিমান শনাক্তকরণ, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার সহ সব ধরনের অপারেশন পরিচালনা করছে। মহড়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে দেশের প্রধান বিমান বাহিনী ঘাঁটিগুলোতে বিভিন্ন প্রকার বিমানের মহড়া এবং অন্যান্য অপারেশনাল ও মেইনটেন্যান্স কার্যক্রম পরিদর্শন করেন বিমান প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 23 এপ্রিল থেকে শুরু হওয়া এই মহড়া চলবে 30 এপ্রিল পর্যন্ত। আগামী 72 ঘণ্টার মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের 4 আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, পারভেজ হত্যাকাণ্ডের 4 আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। এদের গ্রেফতার করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। নেতারা দাবি করেন, পারভেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। আধিপত্য বিস্তার করতেই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা তাকে হত্যা করে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। $17,777 জনের মালয়েশিয়ায় যেতে না পারার দায়ে রিক্রুটিং এজেন্সিগুলোর উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ সময়
আদালত দোষী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ ও ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে 7 আগস্টের মধ্যে মন্ত্রণালয়কে অগ্রগতি জানানোরও আদেশ দেন। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে তাদের মালয়েশিয়া যাওয়ার বিষয়ে অগ্রগতিও জানতে চেয়েছে উচ্চ আদালত। এছাড়াও 18 জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। অনলাইন জুয়ার বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। জনপ্রিয় তারকাদের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন জুয়া বা বেটিং গেমের বিজ্ঞাপন প্রচার রোধে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সাথে সব বিজ্ঞাপন প্রচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। পার্টেক্স খেলার খবর। সিরিজে সমতায় ফেরার মিশনে চট্টগ্রামে কাল দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। কোচ ফিল সিমন্স বলেন, ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ঠিক না থাকলে আবারও ভুগতে হবে দলকে। মান বাঁচানো ম্যাচের আগে দলের ব্যাটিং নিয়েও আছে দুশ্চিন্তা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। একে তো জিম্বাবুয়ের কাছে বিব্রতকর হার, তার উপরে ব্যাটিংটাও হচ্ছে যাচ্ছে তাই দুশ্চিন্তা যেন পিছুই ছাড়ছে না টাইগারদের। নিয়মিতই 200-র নিচে অল আউট হওয়া কিংবা ব্যাটারদের আত্মাহুতি দিয়ে আসাও যেন নিয়ম বানিয়ে ফেলেছে টাইগাররা। পেসারদের শর্ট বলে টাইগার ব্যাটাররা কতটা অসহায় তা আবারও সিলেট টেস্টে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে জিম্বাবুয়ের পেসার। এক মুজারাবানির তোপে 2 ইনিংসে ঢুকেছে বাংলাদেশের টপ অর্ডার। এর জন্য তাড়াহুড়া আর অ্যাপ্রোচের ঘাটতির কথা বলছেন টাইগার কোচ। আগের টেস্টে কিছু বাজে শট ছিল, কিছু সফট ডিসমিসাল হয়েছে। সামনে এগোনোর পথে এসব জায়গায় উন্নতি করতে হবে। 1, 2, 3 টেস্ট ম্যাচে এটা হবে না। এদিকে ওপেনারদের বারবার ব্যর্থতায় ব্যাটিং শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে বিজয়কে। তবে 5 বলার নাকি 4 বলার নিয়ে নামবে স্বাগতিকরা তা উইকেট দেখেই সিদ্ধান্তের কথা বলেন ফিল সিমন্স। আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই, শুধু ঠেকিয়ে 200 রান করার চিন্তা নেই। আপনারা বারবার বলছেন পরিবর্তনের কথা, আমরা সেখানে যেতে চাই, তার জন্য কিছুটা সময় লাগবেই। এদিকে জিম্বাবুয়েও চায় ধারাবাহিকতা ধরে রেখে সুযোগ কাজে লাগাতে। সোমবার সকালে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। শক্তি সামর্থ্যে অনেকখানি পিছিয়ে থাকা জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হারের পরে চট্টগ্রামে ম্যাচ জিততে মরিয়া টাইগাররা। তাই তো এভাবেই তপ্ত রোদে নিজেদের ব্যাটিংয়ের টেকনিক্যাল ভুলগুলো সমাধানে ঘাম ঝরাচ্ছে বিজয়, মুশফিক, শান্তরা। নিজেদের ব্যাটিংয়ের হতশ্রী চেহারা দূর করে টাইগাররা কি পারবে সিরিজে সমতা আনতে, এটাই এখন দেখার বিষয়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বিহা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উন্মোচন করা হলো আজ। রাজধানীর এক হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ও বিহা প্রেসিডেন্ট HM হাকিম আলী এবং টুর্নামেন্টের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন। এ সময় চলচ্চিত্র নায়ক ইমন এবং চিত্রনায়িকা মিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী 8 মে থেকে গুলশান ইউথ ক্লাব মাঠে টানা 14 দিন চলবে এই প্রতিযোগিতা। 26 মে হবে ফাইনাল খেলা। এবারের প্রতিযোগিতায় দেশের 20টি বিখ্যাত হোটেল অংশ নিচ্ছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান সংঘাতময় পরিস্থিতির সমাধান চায় বাংলাদেশ, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে রাখাইনে মানবিক সহায়তার করিডোর দিতে একমত ঢাকা। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে তা প্রকাশ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। অমীমাংসিত বিষয়ে জনমত নেওয়ার পরামর্শ জনসংহতি আন্দোলনে।
আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ দেখতে চায় আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা IDEA। দেশের ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর দাবি জামায়াতের। শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে 8 সদস্যের কমিটি গঠন। এবং 2 উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু করেছে দুদক। অবিলম্বে গ্রেফতারের দাবি যুব অধিকার পরিষদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।